টেলিভিশন বহু বছর ধরেই বাংলা ছবির শিরদাঁড়া। আমরা দেখেছি, মানে আমি পুরো ইতিহাসে যাচ্ছি না, মানে যেটা হচ্ছে যে আমরা মহুয়া রায় চৌধুরীকে দেখেছি, উনি ধারাবাহিকভাবে অভিনয় করেছেন। তারপরে এসছেন দেবশ্রী রায়, শতাব্দী রায়, তারা দীর্ঘদিন একটা অভিনয়। তারপরে এসছে ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণা সেনগুপ্তরও মোটামুটি 2 দশক হয়ে গেল। তারপর কিন্তু তারও এখন একটু এজ হয়েছে, কিন্তু টালিগঞ্জে যদি বলেন যে স্টার নায়িকা যদি হয়, তাহলে ঋতুপর্ণা সেনগুপ্তই এখনো আছে। মানে ঋতুপর্ণা সেনগুপ্তর পর কোনো নায়িকা সেভাবে স্টার উঠে এলো না, এর কারণটা কি? বলতে পারবো না, এটা আমি বলতে পারবো না। আমি এইটুকুই বলতে পারি যে ঋতুপর্ণা এমন একজন অভিনেত্রী যিনি যার মধ্যে ওই গ্ল্যামারটাও আছে, যার মধ্যে একটা ভালো কাজ করার একটা অসম্ভব খিদে আছে, যে একটা সময় এতগুলো হিট দিয়েছে, সাম্প্রতিক কালে কোনো নায়িকাই বোধহয় অত হিট দেয়নি। এবং সবচেয়ে বড় কথা, আপনার উত্তর আমি তোমার উত্তর আমি দেব যে লাস্ট ইয়ারের সবচেয়ে বাণিজ্যিকভাবে সফল যে ছবিটি, সেটি হচ্ছে অযোগ্য। এবং ঋতু আর বুম্বাদার কেমিস্ট্রির ওপরেই কিন্তু ছবিটার সাফল্য দাঁড়িয়েছিল, এবং ডেফিনেটলি কৌশিক গাঙ্গুলির বুনন। হ্যাঁ, সুতরাং মানুষ ওকে পছন্দ করে, এবং অনেক দিন একটা জায়গায় থাকার একটা অনেক বড় স্যাক্রিফাইসও আছে, একটা প্র্যাকটিসও আছে। একটা ঋতুর আরেকটা খুব বড় যে গুণ, সেটা হচ্ছে ও ভীষণ অমায়িক। আমি যেটা বলছি, ওনার আমি যোগ্যতা নিয়ে কোনো আমি করছি না। আমি বলছি কেন আসেনি, অন্যরা কেন, ট্যালেন্টের কি অভাব আসছে না কেন? না, আমার মনে হয় না ট্যালেন্টের অভাব। অনেকেই তো করেছে কাজ, অনেকেই তো কাজ করছে, ধারাবাহিক সাফল্য নেই। সেটা তো শ্রেষ্ঠত্ব তখনই হয় যখন ধারাবাহিক সাফল্য পায়। হ্যাঁ, সেটা তো দর্শকের উপরেও খানিকটা নির্ভর করে, কারাই বা ধারাবাহিক সাফল্য তা পেয়েছে ডিরেক্টর হিসেবে, তারাও তো পায়নি। এবং আগে যেরকম একটা হিরো হিরোইন বেসড একটা ছবি হতো, হিরোইন আছে, হিরো আছে, রোমান্টিক ছবির যুগটা চলে গেছে। এখন দেখুন, সৃজিত একদমই অন্য ধরনের ছবি করছে। আপনি পদাতিক যে সৃজিত করেছে মৃণাল সেনের ওপরে, তার মধ্যে একটি মহিলা চরিত্র, ইম্পর্টেন্ট মহিলা চরিত্র, সেটি গীতা সেনের চরিত্র করেছে মনামি। এবার এখন কাস্টিংটাও কিন্তু অন্যরকম হয়ে গেছে। সো ওই ছবিতে তো ওকে নায়িকা বলা যায় না, ও একটা চরিত্র করেছে, পার্শ্ব চরিত্র করেছে। আমার মনে হয় ডিরেক্টররা আরেকটুখানি খুঁজতে পারেন নতুন ট্যালেন্ট। না, আপনি কি মনে করেন যে এখন আপনাদের এই সিনেমা ইন্ডাস্ট্রিটা, আমরা যেটা আপনি ইন্ডাস্ট্রিতে একটা আপত্তি করলেন, যাই হোক, তো সিনেমা সিরিয়াল গুলোই ছোট পর্দা বাঁচিয়ে রেখেছে এই টলিপাড়াটাকে? বহুদিন আগে থেকে ছোট পর্দা টলিপাড়াকে বাঁচিয়ে রেখেছে। ছোট পর্দা বলুন, ছোট পর্দা কথাটাই এখন এবার বাদ দিতে হবে মনে হচ্ছে। তার কারণ হচ্ছে টেলিভিশন সিরিয়াল, বিশেষত মেগা সিরিয়াল, ওগুলোকে যদি আপনি সরিয়ে নেন, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কঙ্কালটা বেরিয়ে আসবে যে এত টেকনিশিয়ানস যারা রেগুলার রোজগার করছে, তারা কিভাবে কাজ পাবে, এত অভিনেতা অভিনেত্রী, তাদের উনুনটা চলবে কিভাবে, এগুলো বড় প্রশ্ন উঠে যাবে। কত বেকারত্ব বেড়ে যাবে, তার কোনো ঠিক নেই। সুতরাং টেলিভিশন বহু বছর ধরেই বাংলা ছবির শিরদাঁড়া।
এই যে আমাদের বাঙালি তরুণ প্রজন্ম এখন নেটফ্লিক্স অনেক সব মাধ্যম এসে গেছে, তারা কিন্তু বাংলা সিনেমার বিমুখ মানে মুখটা ফিরিয়ে নিয়েছে। এই এই যে তরুণ প্রজন্ম ফিরিয়ে নিচ্ছে, এটা কি মানে ভালো ছবি হচ্ছে না বলে, নাকি স্ক্রিপ্ট ভালো নেই, নাকি অভিনেতা বা অভিনেত্রী ভালো নেই? না, আমার এটা আপনি খুব ভালো একটা প্রশ্ন, যে তরুণ প্রজন্ম কিন্তু সত্যি বাংলা ছবি কম দেখছেন। হ্যাঁ, তার কারণ বাংলা ছবির যে বিষয়গুলো বাছা হচ্ছে সেগুলোতেও তো তারুণ্যের ছোঁয়া কম, সেটাও তো বুঝতে হবে। এখনো অব্দি মিঠুন চক্রবর্তী হিরো, তো মানে সেই অর্থে হিরো নয়, কিন্তু প্রধান চরিত্র মিঠুন চক্রবর্তী। এবারে মানে সকলেরই তো একটা মিনিমাম বয়স হয়েছে, তো ইয়াং ছেলে দের নিয়ে, মেয়েদের নিয়ে তো খুব একটা ছবি হচ্ছে না যেগুলোতে মানে অল্প বয়সী ছেলেমেয়েরা ইন্টারেস্ট বোধ করবে, সেটা তো হচ্ছে না। সাবজেক্টগুলোই ওরম ভাবে সিলেক্ট করা হচ্ছে না। আপনি বিখ্যাত শ্যামল ঘোষালের কন্যা, এবং আপনি শীত দ্বারা সোজা রেখে আপনি অভিনয় করে আসেন প্রায় 3 দশক ধরে। আমার একটাই প্রশ্ন, আপনার ছেলে এখন বম্বেতে কাজ করছে, হঠাৎ বাংলা ছেড়ে চলে মানে মুম্বাইতে গেল, তার মানে মানে কলকাতা ইন্ডাস্ট্রিতে কাজ নেই, না কাজের পরিবেশ নেই, কোনটা? এগুলো কোনোটাই কারণ নয়। আমার ছেলে এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম ইনস্টিটিউট, পুনা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে সুযোগ পেয়েছে প্রথমবার। একটা ছোট্ট ছেলে সবে পরীক্ষা দিয়ে পেয়ে গেছে সুযোগটা, এবং কলকাতারও ইনস্টিটিউটে পেয়েছে। কিন্তু প্রত্যেকেই বোধহয় জানেন যে ফিল্ম ইনস্টিটিউট পুনেতে যদি সুযোগ পায় তাহলে তারা সেখানে যাবেন, এবং আমার ছেলে সেই সুযোগটা অ্যাভেল করেছিল। এবং আমার ছেলে পরিচালকের মানে বিভাগে ও পরীক্ষা দিয়েছিল, এবং ওইখানেই পড়াশোনা, পরিচালক হওয়ার জন্যে পড়াশোনাটা করেছিল, ডিপ্লোমাটাও তাই। ওকে তো বাংলায় যখনই ডাকা হয় ও তখনই দৌড়ে দৌড়ে আসে, কিন্তু ও পুনে থেকে তো বম্বেতেই থাকে। সিনেমার এখন মেক্কা তো বম্বেই। আর ও তো প্রথম ছবিটাই করেছে হিন্দি ছবি 22 ইয়ার্স, যখন দ্বিতীয় ছবি ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রোডাকশনে ও উড়নচণ্ডী করেছিল, ও বম্বে থেকে এসে করেছিল। তারপরে ও অজয় দেবগনের ছবি মানে অমিত শর্মার ডিরেকশনে ময়দান করেছে। ময়দানও তো বম্বের প্রথম সারির একটা বড় ছবি। ওর কাজের খাতা তো বম্বেতেই খুলেছে, কিন্তু কলকাতার জন্যও খুব মরিয়া হয়ে থাকে। কলকাতায় যদি ভালো কাজ পাওয়া যায় তাহলে ও এসে করবে। এমন নয় যে কলকাতার অ্যাটমসফিয়ার ওর ভালো লাগেনি বা এ করেনি, সেই সমস্ত চুজ করার মতো জায়গায় আমরা কেউ নেই, ও তো নেই। চিরঞ্জিত চক্রবর্তী উনি একটা সময় বলেছিলেন, অভিনেতা চিরঞ্জিত, যে স্টার ভ্যালু নিয়ে একটা কথা বলেছিলেন, যে স্টার তাদেরকেই বলা হয় যারা, যে সমস্ত প্রডিউসার ডিরেক্টররা স্টারের পেছনে ছুটবে। কিন্তু এখন আমাদের এখানে যেটা দেখা যায় ঠিক উল্টো, যে অভিনেতা অভিনেত্রী বা নায়ক নায়িকারা মানে প্রডিউসার এবং ডিরেক্টরের পেছনে ছুটে। তার এই বক্তব্যকে আপনি সমর্থন করেন? চিরঞ্জিত দা আমার থেকে অনেক সিনিয়র, উনি কেন বলেছেন, কিভাবে বলেছেন, তার দায় আমি কি করে নেব? ওনার দায় উনি নেবেন। ওনাকে জিজ্ঞেস করা উচিত যে আচ্ছা আপনি এটা বলতে এক্স্যাক্টলি কি মনে করেছেন। কথাগুলো তো আমার নয়, সুতরাং এর দায় বা এর উত্তর ভালো মন্দ কেনই বা আমি তার দায় নেব? আপনার সাথে তো বলিউড খ্যাত মানে টাপুর সাথে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক। ভবিষ্যতে কি কোনোদিন একসাথে কোনো প্রজেক্টের কাজ দেখা যেতে পারে?
আমার তাব্বুর সঙ্গে আমার বন্ধুত্ব প্রায় 22-23 বছর হয়ে গেল। একসঙ্গে প্রজেক্টে বন্ধুত্ব আছে বলেই প্রজেক্টে দেখা যাবে এই হিসেবটা আমরা প্রথম দিন থেকেই ব্র্যাকেটের বাইরে রেখেছিলাম, তাই বন্ধুত্বটা আছে। সেই জন্যই বন্ধুত্বটা আছে। প্রজেক্টের জন্য অনেকেরই মনে হয়েছিল বোধহয় এই বুঝি চৈতির সঙ্গে তাব্বুর এত বন্ধুত্ব, এই বোধহয় বম্বে হয়ে গেল, এই বোধহয় ওর সঙ্গে এটা হলো না, কিছু একটা হবে এরকম। হ্যাঁ, মানে মানুষ নিজে অনেক কিছুই ভাবতে পারে। আমাদের বন্ধুত্বটা সেই স্কুল লাইফে যেরকম অকারণে বন্ধুত্ব হয়ে গিয়ে গাঢ় হয় বন্ধুত্ব, আমাদেরও তাই। তাব্বুর সঙ্গে আমার প্রজেক্ট হবে কিনা আমি জানি না, কিন্তু তাব্বু আমার আনন্দে, আমাদের বাড়ির পুজোতে, আমাদের দুঃখের সময়, আমার মা চলে যাওয়ার সময়, বাবা চলে যাওয়ার সময়, আমাদের পার্থ চলে যাওয়ার সময় ও একেবারে দেওয়ালের মতো ইমোশনালি দাঁড়িয়েছিলেন। সুতরাং সেটাই আমার কাছে বন্ধুত্ব। আপনার এই কেরিয়ারে একটা তিক্ত অভিজ্ঞতার কথা বলুন যা এখনো আপনাকে মানে ভাবায়, আর একটা ভালো অভিজ্ঞতার কথা। আমার একটা সুবিধে আছে, আমি তিক্ত অভিজ্ঞতার কথা প্রায় ভুলে যাই, মনে থাকে না আমার। মানে ভুলে যান না, ভুলে যেতে চান? না, ভুলে যেতে আমি চাই না। ভুলে যেতে চাওয়ার মতো মেয়ে আমি নই, মানে আমি কোনো সন্ন্যাসী নই যে আমি ওই ওপরটা অ্যাচিভ করে ফেলেছি যে আমি ক্ষমা করে দিলাম। ক্ষমাটা আমি অত সহজে করতে পারি না। কিন্তু তিক্ত অভিজ্ঞতা একটা বললেন তো, তাই আমি ভাবছি তিক্ত অভিজ্ঞতা তো প্রচুর আছে। হ্যাঁ, তার মধ্যে একটা তিক্ত অভিজ্ঞতা যেটা হয়তো ছোটবেলায় বলেই আমার, দেখুন অনেক ছবি করা হয়নি আমার, এরকম অনেক হয়েছে যে মানে একবার মনে আছে একটি ছবি, সেটা খুবই বড় প্রডিউসার এবং ডিরেক্টর, রবীন্দ্রনাথের একটি গল্প, ওটা নিয়ে একটা হিন্দিতে একটা বড় টেলিফিল্ম, তখন শুধু ন্যাশনাল নেটওয়ার্ক ছিল, সেখানে করবেন বলে ঠিক করেছিলেন। উনি এসেছিলেন, আমি ওনাকে চিনতাম না, তো উনি এসেছিলেন। উনি এসে আমাকে, আমি তখন পরীক্ষা দিচ্ছি, আমার তখন পরীক্ষা চলছে, আইএসসি পরীক্ষা বা এরকম, তো আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তো আমি তখন পড়া থেকে কিছুটা বিরতি নিয়ে ওনার সঙ্গে কথা বলেছি। উনি সমস্ত কিছু আমাকে বলেছেন এই দিন শুটিং, ওই দিন শুটিং। তো আমি জানি আমাকে পরীক্ষা দিয়ে তার পরের দিন আমাকে আউটডোর যেতে হবে। আমার বাবা মা আমার জন্যে আউটডোরে যাওয়ার জন্য কিছু জামা কাপড়, কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে সুটকেস গোছানো হয়েছে। আর আমি যেহেতু এই ছবিটি করব বলে স্ক্রিপ্ট রিডিং এ অনেকটা সময় দিয়েছিলাম বলে আমি সারা রাত পড়েছিলাম। পড়ে তারপর আমাদের একটা আমি আমার ঘরে ঘুমোচ্ছিলাম। ঘুম থেকে উঠে যখন আমি বেরিয়েছি দেখি থমথমে মুখ, যেন সবাই আমাকে দেখে ভূত দেখার মতো, আমার ছোট বোন, আমার ভাই, আমার মা, সবাই যেন কিরকম একটা থমথমে হয়ে গেছে, কি যেন একটা ঘটেছে। তারপর বাবা আমাকে এসে একটা চিঠি দিল, সেখানে লেখা আছে যে চৈতি তুমি খুব ভালো অভিনেত্রী, কিন্তু এবার তোমাকে নিতে পারলাম না, পরে নিশ্চয়ই হবে। আসলে ওনাকে কোনো বড় অভিনেত্রী ডেটটা দিচ্ছিল না, তাই উনি আমার কাছে এসে মোটামুটি আমাকে কথা দিয়ে সবকিছু ঠিক করে ফেললেন। তারপরে সেই অভিনেত্রী ওনাকে ডেটটা দিয়ে দিয়েছে, তাই জন্য আমাকে একেবারে, আমি তখন 20 বছরও বয়স নয় আমার, মানে অনেক কম বয়স, তখন 18 হবে, তখন উনি নির্মম ভাবে আমাকে বাদ দিলেন। ভালো অভিজ্ঞতা একটা? ভালো অভিজ্ঞতা অনেক আছে, ভালো অভিজ্ঞতা আছে। রক্তকরবীতে যখন নন্দিনী করি, তখন আমার প্রত্যেক দিন মনে হয় ভগবানের, বাবা মার, তৃপ্তি মিত্রর, গৌতম হালদারের আশিস আছে আমার মাথার ওপরে,
অচেনা কালো কালো মানুষের মাথা যখন আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে, যখন একটাও মোবাইল বাজে না, তখন মনে হয় শুধু রক্তকরবীর জন্য নয়, খেলা ঘরেও, কোয়ারেন্টাইনেও, হ্যাঁ, বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের ডিরেকশনে খেলাঘর, যেটা আমি দেবশঙ্কর হালদারের সঙ্গে করি, তখন আমার মনে হয় এটা আমার শ্রেষ্ঠ মুহূর্ত। একটা ইলেকট্রিফাইং কানেক্ট হয় দর্শকের সঙ্গে, এটা আমার শ্রেষ্ঠ মুহূর্ত। আমার শ্রেষ্ঠ মুহূর্ত এক আকাশের নিচে, এখনো অব্দি লোকজন দেখে, এখনো এক আকাশের নিচে মিলিয়ন্সের ওপর ভিউজ। এক আকাশের নিচের পুরো জার্নিটাই কত ঝগড়াঝাঁটি, রাগারাগি, মান অভিমান হয়েছে, কিন্তু ভীষণ ভালো। আমার টেলিভিশনের যে জার্নি সেটা খুবই ভালো। আমার পরমাতে অভিনয় করে আমার খুব ভালো লেগেছে। দিদি, লাস্ট প্রশ্ন, যে আপনি যারা নতুন প্রজন্ম আছে অভিনয় জগতে আসছে, তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন? নিজের কাজের প্রতি অনেস্ট কি আপনারা যদি হন, তাহলে কোনো না কোনো ভাবে আপনি ফল পাবেন। কে আপনাকে কুপ্রস্তাব দিল আর আপনি সেটা না বললেন বলে আপনার কাজ নষ্ট হলো, আরেকটা কাজ আসবে। কিন্তু আপনি আপনার অভিনয় শৈলীতে কতটা অনেস্ট, আপনি আপনার নিজের কাজের দিক থেকে কতটা অনেস্ট, আপনি কি 100। আমার কিন্তু নতুনদের প্রতি না ভীষণ শ্রদ্ধা আছে। ওরা কিন্তু আমাদের থেকে অনেক বেশি সর্টেড, এবং ওরা মানে সর্টেড, আমি বলবো ওরা অনেক বেশি সর্টেড। ওরা জানে ওদেরকে যদি ওরা সবাই শরীর চর্চা করে, যথেষ্ট শরীর চর্চা করে, তার সাথে অভিনয় চর্চাটা করলেও ভালো হবে। এতক্ষণ সময় দেওয়ার জন্য চৈতিদি অনেক অনেক ধন্যবাদ। Thank you very much.